নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 19শে জনাদেশ নিয়ে আমি মুহা রয়েছে আপনাদের সঙ্গে। সকাল থেকে ভোট প্রথমে 1 ঘন্টা বলা যেতে পারে ভোট শান্তিপূর্ণভাবে শুরু হলেও তারপর যত সময় গড়িয়েছে তত কিন্তু উত্তপ্ত হয়েছে ভোট পরিস্থিতি। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে সবথেকে উত্তপ্ত চোপড়া, তার পাশাপাশি গোয়ালপুকুরেও কিন্তু আক্রান্ত হয়েছে সাংবাদিকরা। কি কি ঘটনা ঘটেছে আপনাদের একবার জানিয়ে দেবো। তার আগে শেষ যে আমরা খবর পেয়েছি, রায়গঞ্জের বাম প্রার্থী মোহাম্মদ সেলিম, তার গাড়িতে ভাঙচুর করা হয়েছে, তার গাড়ির কাজ ভাঙা হয়েছে এবং অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে, এমনটাই জানা যাচ্ছে। এছাড়া সকালে যে ঘটনা ঘটেছে গোয়ালপুকুরে, সেখানে ভোটের খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সংবাদ মাধ্যমের 2 প্রতিনিধি, মাথা ফাটানো হয়েছে তার মধ্যে একজনের। এর ছাড়াও চোপড়াতে সেখানে ভোট কর্মীদের ভোট দানে বাধা দেওয়া হয়েছে এবং এই প্রতিবাদে তারা 31 নম্বর জাতীয় সড়ক কে বসে পড়েন এবং বিক্ষোভ দেখান এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং পরিশেষে পুলিশের সঙ্গে তারা ভোট দিতে যান ভোট গ্রহণ কেন্দ্রে। এটাও কিন্তু একটি নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে। এছাড়াও চোপড়াতেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটি সংঘর্ষের খবরও কিন্তু পাওয়া যাচ্ছে। গোটা চিত্র আমরা জানবো, সার্বিক চিত্র আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পাবক সাহু। পাবক, কি জানা যাচ্ছে? না, আমাদের সঙ্গে যোগাযোগ করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি পাবক সাহুর। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে গোটা ভোট চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যে সকাল থেকে রক্ত ঝরেছে, রিগিং এর অভিযোগ উঠেছে, ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এবং সার্বিকভাবে এখনো পর্যন্ত সবথেকে উত্তপ্ত কিন্তু চোপড়া, দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে চোপড়া পড়ছে। যদিও এটা রায়গঞ্জের মধ্যে পড়ে, কিন্তু লোকসভা কেন্দ্র হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে চোপড়া পড়ছে এবং চোপড়াতে কিন্তু আজ সকাল থেকে গন্ডগোলের ঘটনা ঘটেছে, উত্তপ্ত হয়েছে। আমরা অবশ্যই কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছে তাদের সঙ্গে পরিচয় করবো। আমার ঠিক বাঁ দিকেই রয়েছেন কংগ্রেস প্রতিনিধি সুমন রায়চৌধুরী। সুমনদাকে স্বাগত জানাবো। সুমনদার ঠিক পাশেই রয়েছেন বিজেপির তরফ থেকে স্বপন পাল, স্বাগত জানাবো স্বপনদাকে। স্বপনদার পাশেই রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর চন্দন ভট্টাচার্য, স্বাগত জানাবো চন্দনদাকে। চন্দনদার পাশেই রয়েছেন অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাস, স্বাগত জানাবো সুজয়দাকেও। অবশ্যই আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। তার আগে একটুখানি দর্শক বন্ধুদের দেখাতে চাইবো যে আজকে কোন কোন রাজ্যের কটি করে আসনে নির্বাচন হচ্ছে, দেখুন। আলোচনাতে আসবো। আমি আগে সুমনদার কাছেই আসবো যে সুমনদা, এখনো পর্যন্ত ভোট কি দেখলেন দ্বিতীয় দফার? যা আশঙ্কা করেছিলাম তাই, রক্তাক্ত নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে। অত্যন্ত দুঃখজনক, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল এবং তাদের নেতৃবর্গ এবং তাদের নেত্রী মানুষের উপরে ক্রমে ক্রমে আস্থা এবং বিশ্বাস হারাচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাস্কর। তাহলে নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশনকে শুধু আমরা নই, সব বিরোধী দল, গণতন্ত্রপ্রেমী বিরোধী দল, আমরা নির্বাচন কমিশনের কাছে বারবার আমাদের আশঙ্কার কথা প্রকাশ করেছি। তা সত্ত্বেও দেখা গেল এই যে 3টে লোকসভা নির্বাচন হচ্ছে তাতে মাত্র 80% না, টু বি মোর স্পেসিফিক 78% বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আর রাজ্য পুলিশ যেসব জায়গায় রয়েছে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কিছু কিছু সংবাদ মাধ্যমের উপরে হামলা হয়েছে, তাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, জাতীয় সড়ক অবরোধ করেছেন ভোটাররা, সাধারণ মানুষ। এই হচ্ছে পশ্চিমবঙ্গের আজকের ভোটের চরিত্র। এটাই আমরা এটাই ধারণা রেখেছিলাম যে পশ্চিমবঙ্গে ভোট এইভাবেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এইভাবেই চাইবে ভোটটা হোক। নির্বাচন কমিশন যদি এখনো সময় আছে একটু নিজেদের সঠিকভাবে পরিচালনা করে নির্বাচনটা, মানুষ তাহলে ভোট দিতে পারবে। অন্যথা
ঠিক পঞ্চায়েত নির্বাচন যেরকম হয়েছে ঠিক ওইভাবেই পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন হবে। তার মানে বলতে চাইছেন মানুষের রায় প্রতিফলিত হবে না। তার মানে বলতে চাইছেন আমি বিজেপির বলতে তরফ চাইছি থেকে না, না সুমন দা, বিজেপির তরফ থেকে যে দাবি করা হয়েছে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাতে হবে, আপনাদের কি একই দাবি? বিজেপি কি দাবি করেছে আমি জানি না, বিজেপির দাবির সঙ্গে আমাদের কোনো মিল নেই। আমরা অবশ্যই চেয়েছি আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতৃবর্গ এবং এআইসিসির লিডাররা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে এবং এখানকার যারা নেতৃবর্গ আছেন রাজ্য নির্বাচনী আধিকারিকের কাছে, পুলিশ অফিসার বিবেক দুবের কাছে বারবার ডেপুটেশন দিয়েছে, চিঠি পাঠিয়েছে যে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ নেই, সেহেতু ম্যাক্সিমাম সেন্ট্রাল ফোর্সকে ডেপ্লয় করে যাতে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যায়। এবার নির্বাচন কমিশন কি করছেন এবং কি হচ্ছে সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সুমনদাকে বিরত করব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পাবক সাউ। পাবক, সার্বিক ভোট চিত্র তোমার থেকে জানতে চাইবে। মোহাম্মদ সেলিম রায়গঞ্জের বাম প্রার্থী, তার গাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এছাড়াও সকাল থেকে তুমি যেমনটা জানাচ্ছিলে গোয়াল পুকুরে গন্ডগোল হয়েছে, সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন, রক্ত ঝরেছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের, এবং তার পাশাপাশি চোপড়াতে সেখানেও ভোটদানে বাধা দেওয়া হয়েছে। সাধারণ মানুষ তারা জাতীয় সড়ক অবরোধ করেছেন এবং পরে পুলিশের সহায়তায়, সেটাও নজিরবিহীন ঘটনা, ভোট কেন্দ্রে তারা গিয়েছেন। কি বলবে? যেটা বলতে যে বাংলার কেমন হয় এতদিন আমরা যেভাবে দেখে এসেছি দীর্ঘ ২৫-৩০ বছর ধরে, আজকে অবশেষে আবার এই চিত্রটা দেখতে পাচ্ছি। প্রথম দফার ভোট আমরা না দেখে খুবই অবাক হয়েছিলাম, একই সঙ্গে অবশ্যই আশান্বিত। পাবক শোনা যাচ্ছে? পাবক শুনতে পাচ্ছ? পাবক, তোমার কথা আমাদের কাছে স্পষ্ট করে আসছে না, শুনতে পাচ্ছ না? আমাদের সঙ্গে যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি পাবক সাহুর সঙ্গে। আমি একটুখানি এবার সুজয়দার কাছেই আসবো। যে সুজয়দা, যেমনটা অভিযোগ করছেন সুমনদা যে রক্তাক্ত ভোট, তেমনটাই আশা করেছিলেন, নির্বাচন কমিশনকে জানিয়েছেন, তারপরে এই ঘটনা ঘটছে, কি বলবেন? গুড মর্নিং সবাইকে, গুড আফটারনুন। সুমন বাবু বললেন, আই এম হ্যাপি টু লার্ন। তার কারণ হচ্ছে যে যখনই ভোট হয়েছে তখনই যখন বিরোধীরা বলেছে যে সন্ত্রাস হয়েছে, সন্ত্রাস নিশ্চয়ই প্রত্যেকটা ইলেকশনেই সন্ত্রাস হয়, সন্ত্রাস হয়েছে এবং এই যে সন্ত্রাসটা যদি পার্সেন্টেজ অফ, আমরা যদি স্ট্যাটিস্টিক্স, এই পার্সেন্টেজ খুবই কম। আমি বলছি না, আমি সমর্থন করছি যে সন্ত্রাস হয়েছে রায়গঞ্জে আমি বলছি রায়গঞ্জে সেলিম সাহেবের গাড়ি, মানে এটা খুব নিন্দনীয় কাজ, যেই করে থাকুক, তৃণমূল করে থাকুক, বিজেপি করে থাকুক, কেউ যে কংগ্রেস করে থাকুক, নিন্দনীয় কাজ, নিন্দনীয় যেটা নিন্দনীয়। কিন্তু রাজনীতি করলে, রাজনৈতিক যখন ইলেকশনের সময়, আমরা যদি 1947 বা 1952 থেকে যখন ইলেকশন শুরু হয়েছে কোথাও সন্ত্রাস হয়নি, এরকম হয়নি। বাট দ্য পার্সন ইজ ভেরি সেকেন্ড হচ্ছে ইলেকশনে আমরা দেখেছি যে 34 বছরের বাম শাসনও কিন্তু চলে গেছে, তখন দে ওয়ার সো কনফিডেন্ট যে এরপর মানে আমরা ছাড়া 2006 ইলেকশনে আমার মনে আছে বুদ্ধবাবু বলেছিলেন আমরা ছাড়া সরকার হয় না। আমি জানি না ওনার মতো শিক্ষিত লোক কি করে ওই কলকাতা টিভির ওই ট্যাগ লাইনটা কপি করলো যে আমরা ছাড়া খবর, আমরা কোনো চ্যানেলের নাম করব না, বলছি ওনার মানে ট্যাগটা কপি করেছেন, আমরা ছাড়া সরকার হয় না। সেরকম ভেবেছিল। আসলে যে কোনো ইলেকশনে মানুষ রায় দেয়, যদি চেঞ্জ করা হয় মানুষ চেঞ্জ করে, হাজার সন্ত্রাস করেও মানুষের রায় চেঞ্জ করা যায় না। এবং এখানে একটা রাজনীতির কিছু কম্পালশন আছে, যে এই কম্পালশনে বিরোধীকে বলতেই হবে ভোট হচ্ছে না, কেন তারা তো জানেন যে ম্যাক্সিমাম সিটে তারা হারবে। পশ্চিমবঙ্গে বিরোধীদের জেতার, এটা কিন্তু আমি একদম খুব মানে নিউট্রালি বলছি, পশ্চিমবঙ্গে আমি আমরা যেহেতু নানান কাজ করি আর কি, পশ্চিমবঙ্গের নানান এতে রাজনীতিতে আমি দেখেছি যে স্ট্যান্ডার্ডে মানে উন্নয়নের যথেষ্ট একটা ট্রাস্ট এসছে গত 6-7 বছরে, এবং পিপল আর ভেরি হ্যাপি, এবং সেইখানে অপোজিশন তো ভয় পাবে, বিরোধী তো ভয় পাবে। একদমই, আমরা আসবো এখান থেকে, অপোজিশন ভয় পাবে, কারা কারা ভয় পাবে জানবো তাদের কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পাবক সাউ। পাবক, কি বলবে? হ্যাঁ মহুয়া, যেমনটা আমি তোমাকে বলছিলাম যে ঢাকের বাদ্যি ছাড়া যেমন আমরা দুর্গোৎসবের কথা ভাবতে পারি না, ঠিক তেমনই
বাংলার ভোটের ক্ষেত্রে বোমাবাজি হবে না, গুলি চলবে না, রক্ত ঝরবে না, এটা বোধহয় ভাবা যায় না। এবং আজকের ভোটে আমরা এই সবকিছুই দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত সকাল 7টা থেকে দুপুর 12টার মধ্যে মোটামুটি সবকিছুই আমরা দেখে ফেলেছি। অর্থাৎ একটা ভোটে, বাংলার ভোটে গত 20-30 বছর ধরে যে চিত্রটা আমরা দেখে এসেছি, আজকে সেই চিত্র একদম হুবহু মিলে গিয়েছে। যেটা আমরা প্রথম দফার ভোটে না দেখতে পেয়ে অনেকটা অবাক হয়েছিলাম এবং একই সঙ্গে আশান্বিত হয়েছিলাম যে যাক, এবার হয়তো বাংলার ভোট চিত্রটা একটু বদল আসবে, এবার হয়তো একটু অন্যরকম ভোট আমরা দেখতে পাবো, একটু শান্তিপূর্ণ ভোট দেখতে পাবো, যেমনটা আমরা বিহারেও দেখতে পাচ্ছি এখন। কিন্তু না, বাংলা বাংলাতেই রয়েছে এবং আজকের এই প্রথম 5 ঘন্টা বা প্রথম 2 ঘন্টাই সেটা বুঝিয়ে দিয়েছে। প্রথম 2 ঘন্টাতেই রক্ত ঝরেছে, তাও সংবাদ মাধ্যমের সংবাদ কর্মীদের রক্ত ঝরেছে, গুলি চলেছে, বোমা চলেছে, টিয়ার গ্যাস ফাটানো হয়েছে এবং সবকি, যেমনকি এখানে আমরা যেটা শেষ দেখলাম, যেটা যে মোহাম্মদ সেলিম তিনি অভিযোগ করছেন তার উপরে হামলা হয়েছে, তার 100 মিটারের মধ্যে অস্ত্র নিয়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ কিছুই বাকি রইল না বলা যায়। এখনো অনেকটা দিয়ে সময় বাকি রয়েছে, এখনো সন্ধ্যে 7টা অব্দি, সন্ধ্যে 6টা অব্দি টাইম রয়েছে। তার মধ্যে আরো কত কি দেখতে হবে আমরা জানি না, বাট স্পষ্ট যে নির্বাচন কমিশন এবারে অন্তত বাংলায় দ্বিতীয় দফার ভোটে পুরোপুরি ব্যর্থ এবং মূলত যে 20% বুথে বা কোথাও, আমরা যদি রায়গঞ্জের কথা ধরি, রায়গঞ্জে 20% বুথে কেন্দ্রীয় বাহিনী নেই এবং সেই 20% বুথেই কিন্তু এই ঝামেলাগুলো দেখা গিয়েছে। যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেই 80% বুথে কিন্তু কোনো অভিযোগ নেই। এখানে আরো একটা এই বিষয়টা স্পষ্ট হয়েছে, কেন বারবার কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়, কেন ভোট কর্মীরা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর কথা বলছিলেন, এমনকি তারা আন্দোলনও করেছেন যে কেন্দ্রীয় বাহিনী চাই, না হলে আমরা ভোটে যাব না। সেটা কিন্তু আজকের এই ছবিটা সেটাই স্পষ্ট করে বুঝিয়ে দিল যে কেন্দ্রীয় বাহিনী থাকা আর না থাকার যে বিরাট যে বিস্তর যে ফারাক, সেটা কিন্তু আরো স্পষ্ট হয়ে গেল। একই সঙ্গে আমরা বাকি যে 2 কেন্দ্র, দার্জিলিং এবং জলপাইগুড়ি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অশান্তি কিন্তু হচ্ছে। চোপড়াতে আমরা দেখছি রীতিমতন সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত সেখানে দফায় দফায় সংঘর্ষ, টিয়ার গ্যাস, বোমা, গুলি সবকিছু চলছে এবং এই সবকিছু যখন চলছে, আমরা সেই পুরো ছবিটাই আমরা, আমাদের সমস্ত সংবাদ মাধ্যম সেই ছবি তুলে ধরেছে যে সেখানে যে পুলিশ রয়েছে, সেই পুলিশের উপরে কোথাও সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না। আর এই আস্থা না রাখার ছবিটা কিন্তু বারে বারে ফুটে উঠছে রাজ্যের পুলিশ প্রশাসনের উপরে। এটা কিন্তু একটা নেতিবাচক দিক এই ভোটের। তবে সামগ্রিকভাবে এখনো তবে এটাও তো ইতিবাচক দিক যে চোপড়াতে সেখানে ভোট দিতে যারা পারেননি তারা পথ অবরোধ করেছিলেন এবং অবশেষে পুলিশের সঙ্গে তারা ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছেন। এটাও তো একটা ইতিবাচক দিক। দেখো, সেটা যেমন ইতিবাচক দিক, তেমনই সেখানে তাদেরকে পথ অবরোধ করতে হলো, তাদেরকে পুলিশের লাঠি খেতে হলো। ভোট দেওয়ার জন্য তারা, এই ভোট দেওয়ার দাবিতে তারা আন্দোলন শুরু করেছিলেন, অবরোধ শুরু করেছিলেন এবং তারপরে তাদের পুলিশের লাঠি খেতে হলো। এগুলোও কিন্তু খুব একটা ভালো উদাহরণ নয়। তবে শেষ পর্যন্ত আমি যেটা বলবো যে ভোট দানের যে হার এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, সকাল 11টা পর্যন্ত ভোট দানের যে হার, তা মোটামুটি ঠিকই আছে। কারণ 11টা পর্যন্ত অ্যাভারেজ 30% মতো ভোট পড়েছে। দার্জিলিং এর ক্ষেত্রে এই পরিসংখ্যান হচ্ছে 30.12% এবং জলপাইগুড়ির ক্ষেত্রে এই পরিসংখ্যান হচ্ছে 36.22%। আর রায়গঞ্জের পার্সেন্টেজটা এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছয়নি। তো সামগ্রিকভাবে ভোটদানের হারটা এখনো পর্যন্ত যে আছে ভোটের উপর ঠিক আছে। দেখা যাক দিনের শেষে এটা কোথায় গিয়ে পৌঁছয়। তবে এখনো পর্যন্ত মহুয়া একটা কথা বলবো যে এবারের ভোটদানটা কিন্তু আমরা যে আশা নিয়ে আমরা প্রথম দফাটা আমরা দেখেছিলাম এবং আশান্বিত হয়েছিলাম, আমরা ভেবেছিলাম দ্বিতীয় দফাও 3টে মাত্র কেন্দ্রে ভোট এবং ব্যাপক হারে কেন্দ্রীয় বাহিনী থাকছে, আশা করা যায় শান্তিপূর্ণ হবে। কিন্তু সেই গুড়ে বালি, বাংলা কিন্তু রয়েছে বাংলাতেই, সেটা বুঝিয়ে দিল আজকে দ্বিতীয় দফার এই প্রথম 2 ঘন্টার ভোটই। ধন্যবাদ পাবক। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি পাবক সাহুর সঙ্গে। আমি একটুখানি চন্দনদার কাছে আসবো এবার। যে চন্দনদা কি বলবেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি করছেন সুমন দারাও কংগ্রেসের তরফ থেকে, যত বেশি পরিমাণে দাবি করেছেন স্বপন দারাও মানে বিজেপির তরফ থেকে। সত্যি কি কেন্দ্রীয় বাহিনী থাকলে তবেই সুষ্ঠু ভোট হওয়া সম্ভব? কেন্দ্রীয় বাহিনী না থাকলে কি সুষ্ঠু ভোট হওয়া সম্ভব না? কারণ ওই ভোট গ্রহণ কেন্দ্রে চৌহদ্দির বাইরে বেরিয়ে আসলে কোথায় কেন্দ্রীয় বাহিনী, কোথায় সাধারণ মানুষ, সেই ভয়টাও তো সাধারণ মানুষের মধ্যে থাকে। ফলে আখেরে রাজ্যকেই তো সেই জায়গাটা দেখতে হবে। কি বলবেন? শুধু রাজ্য নয়, গণতান্ত্রিক অধিকার একটা বিশাল একটা বিষয় আর কি। আমরা গর্ব করি আমাদের ইন্ডিয়া, ভারতবর্ষ গণতান্ত্রিক একটা দেশ। সেখানে ভোট দিয়ে আমরা নির্বাচন করি কোনো
নেতা মন্ত্রী এদের সবাইকে আর কি। আমাদের দেশটা চলে একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে, এই জন্য আমরা গর্বিত এবং সারা পৃথিবী আমাদেরকে এর দিকে ফিঙ্গারিং করে, আঙুল তোলে যে জিনিসটা কত সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে আর কি। মুশকিলটা হচ্ছে এই গণতন্ত্র বিষয়টাকে যারা এটা রক্ষা করবে গণতান্ত্রিক অধিকার, তারা হচ্ছে এই সমস্ত দল, বিজেপি, সিপিএম, তৃণমূল। এরা কতগুলো সেলসের মতো কতগুলো সংখ্যা বলে দিয়েছে, 42-এ 42, 25-এ 25, 42-এ 25, 23। এই জিনিসগুলো নেতারা তাদের যে দলের যারা লোকজন আছে তাদের উপরে চাপিয়ে দিয়েছে যে তুলতেই হবে, তোমার টার্গেটেই তোমাকে তুলতেই হবে। এই আক্রোশ এখান থেকেই, সকাল থেকে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ, যারা বেসিক্যালি গণতন্ত্রের ভিত, নেতারা কেউ নয়, এই ভিতটাকে নাড়িয়ে দিচ্ছে এই সমস্ত টার্গেট। করতেই হবে, তোমাকে পেতেই হবে, যদি তুমি না পাও তাহলে তোমার কোনো ভ্যালু নেই, এই সমাজের মধ্যে তোমার কোনো ভ্যালু নেই, বা আমাদের এই দলের মধ্যে কোনো ভ্যালু নেই, ঠিক আছে? তো এই টার্গেটগুলো ফিক্সড করে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত কিছু গুন্ডামস্তান পুষিয়ে রেখে এই জিনিসগুলোকে মানুষ আজকে যারা সেই সমস্ত ভিত, গণতন্ত্রের ভিত, তাদেরকে আক্রমণ করো এবং যেন তেন প্রকারেণ। এটা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের কোনো রাস্তাই নেই এখন। আর এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে বোম, অস্ত্র, রক্ত, এগুলো ছাড়া ভোট অসম্ভব। তো এই পরিস্থিতিতে কিছু বলার নেই, কারণ এখানে আমরা বসে আছি একটা ভোটের আলোচনা করতে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য উৎসাহিত করার জন্য, কিন্তু উৎসাহিত কোনো জায়গা নেই। আমি তো কাউকে বলতে পারবো না যে আপনি ভোটটা দিন, আমরা প্রচার করছি ভোট দিন, আপনার গণতান্ত্রিক অধিকার পালন করুন। কিন্তু একটা মানুষ ভোট দিতে গিয়ে যদি ধরুন ওর যদি কিছু হয়, হ্যাঁ, যদি ধরুন তার মৃত্যুও ঘটছে, আমরা মৃত্যুও দেখছি, পঞ্চায়েত ইলেকশনে আমরা মৃত্যু দেখেছি, এর আগেও অনেক মৃত্যু দেখেছি। সেই মৃত্যুর জন্য তো সম্পূর্ণরূপে দায়ী তো আমরাই, যারা আমরা বলছি, যারা আমরা এই বিষয়টাকে যারা সবার সামনে নিয়ে আসছি। সুতরাং রাজনৈতিক দলগুলো যতদিন পর্যন্ত না গণতান্ত্রিক ব্যবস্থাপনায় তৈরি হবে, তাদের ভাষা, তাদের গ্রহণযোগ্যতা, এবং কয়েকদিন আগেই আমরা শুনলাম বোধহয় 4-5 দিনের মধ্যেই একজন মন্ত্রী বলছেন গণতন্ত্র ফতন্ত্র কিছু নেই, হ্যাঁ, যেন কোনো প্রকারে আমাদেরকে সেটা করতেই হবে, এটা যুদ্ধ। তাই এই সমস্ত জিনিসগুলো তো চলছেই, এই সমস্ত জিনিসগুলো চলছে এবং সেগুলো ইনফ্লুয়েন্স করছে এই সমস্ত মানুষগুলোকে, যারা রক্ত ঝরাতে ভালোবাসে, রক্ত দেখলে ভালোবাসে। সব থেকে বড় কথা, আমরা পাশাপাশি বাড়ির লোক, আমার ভাইয়ের রক্ত আমি যখন আনন্দ পাচ্ছি, উল্লাস, তাদের সেই উল্লাস দেখে আমার সত্যি মনে হয় যে ভোটের কি দরকার। ভোটের এই সমস্ত রাজনৈতিক হিংসা, এগুলো তো মানুষকে তার অধিকার তো কিছুই না। এই অধিকারের থেকে মানুষ এখন ওই স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের জায়গায় চলে যাচ্ছে, সংগ্রাম করছে অস্তিত্বের জন্য। যা হওয়ার তাই হবে, একদল জিতবে একদল হারবে, কিন্তু আলটিমেটলি মানুষের ভোট নয়, মানুষের গণতান্ত্রিক অধিকারের কোনো জায়গাই নেই এখানে। খুব সাংঘাতিক কথা কিন্তু বলছেন চন্দন দা। সুমন দা রয়েছেন, স্বপন দা রয়েছেন। স্বপন দা কি বলবেন? দেখুন, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এই সাধারণ নির্বাচন। আজকে সবথেকে বড় প্রশ্ন দাঁড়িয়েছে যে বাংলা সেই বাংলাতেই রয়েছে, অর্থাৎ বাংলা আর কবে শুধরাবে? স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে আসলো, আমরা দেখেছি একসময় কংগ্রেস পিরিয়ডে, আমরা দেখেছি 34 বছরে বামফ্রন্টে, আর এখনো আমরা দেখছি যে বাংলার তৃণমূল সরকারের সময়ও ভোট কিভাবে হচ্ছে। কিন্তু বাংলার তো এইটা ঐতিহ্য নয়, বাংলার কৃষ্টি সংস্কৃতি সারা বিশ্বের দরবারে একসময় মানুষ উজ্জ্বল অক্ষরের প্রতিষ্ঠা করেছিল। রবীন্দ্রনাথের বাংলা, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, সেই জায়গায় আজকে ভোট হচ্ছে। ভোটে আমরা কি দেখতে পাচ্ছি? আপনারা কি একদম কনফিডেন্টলি বলতে পারেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটবে না? পশ্চিমবঙ্গে অন্তত এই সংবাদপত্রের উপর আক্রমণ, এই ভোটদানে বাধা দেওয়া, মহিলাদেরকে মারধর করা এবং সাধারণ মানুষ শুধু ভোট দেওয়ার জন্য জাতীয় সড়ক অবরোধ করা, এই অরাজকতা পশ্চিমবঙ্গে হওয়ার কোনোদিন হবে না। আমরা ক্ষমতায় আসছি, আমরা ক্ষমতায় আসলে এই গ্যারান্টিটা আমি দিচ্ছি দায়িত্ব নিয়ে, যে পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে, যে কুশাসন চলছে, যে ভ্রষ্টাচার চলছে, যে সন্ত্রাস চলছে, সেই সন্ত্রাস ত্রিপুরার পরিষ্কার ভাবে আমি বলেছি যে ত্রিপুরার আমরাও দাবি করেছিলাম নতুন রিপোল হোক, কারণ ওখানে পর্যাপ্ত বাহিনীর দরকার আছে যে পোলিং করার জন্য। কিছু মানুষ দুষ্কৃতিকারীরা আছে যারা ওখানে সিপিএম এর লোক ছিল, তারা হচ্ছে দুষ্কৃতিকারীরা ওই ঘটনাগুলো ঘটিয়েছে। তার জন্য আমরা নিজেরা নির্বাচন কমিশনকে বলেছি যে এই কাজটা নতুন করে ভোট করা হোক। স্বাভাবিকভাবেই
কোনো অসুবিধা নেই, কিন্তু তাহলে- বাংলার বুকে আমরা তাহলে- দেখেছি না, তাহলে আমি এর আগেও আপনাকে বলছিলাম, তাহলে আপনারা যখন বলছেন, আপনারা অ্যাসিওর করছেন যে বাংলাতে আসলে পরে কোনো রকম কোনো এই ধরনের ঘটনা ঘটবে না। ত্রিপুরাতে আপনারা ক্ষমতায় এসেছেন, বছর দেড়েক হয়েছে, তার বেশি হবে না। সেই জায়গাতে দাঁড়িয়ে দুটো মাত্র লোকসভা কেন্দ্র, আর দুটো লোকসভা Cancel. কেন্দ্রে দুটো দফায় নির্বাচন করানোর কথা ছিল। একটা দফায় এমন অবস্থা হলো, পরের দফায় করানোই গেল না। 23 তারিখ সেটাকে করার কথা বলা হয়েছে, জানা নেই 23 তারিখে করা সম্ভব হবে কিনা। আপনারা বলছেন বদনাম করার চেষ্টা করছে, কিছু মানুষ আছে, কিছু দুষ্কৃতী আছে যারা এটা করছে। তাহলে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রয়েছে সেটা আশ্বস্ত হতে তো রাজ্যের কাছে বলছে। তাহলে আপনারা কোনো জায়গায় ফেলিওর, আপনারা ঠিকঠাক মতো কাজ করছেন না, কোনো একটা জায়গাতে আপনাদের ইন্ধন রয়েছে যার জন্য ত্রিপুরাতে এই অবস্থা হচ্ছে। ত্রিপুরার যে দেখুন শাসন, দেখুন এ রাজ্যে বাংলাতে দীর্ঘ ইতিহাস রয়েছে, মানে দীর্ঘ লড়াইয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাতে এসছে। আপনি যদি অন্ধ্রপ্রদেশে দেখেন, সেখানে এনটি রামারাও, সেখানেও দীর্ঘ CPM লড়াই যে হয়েছে। সন্ত্রাস, CPM ত্রিপুরাতে কিন্তু সেটা ছিল না। এখানে বাংলায় যে- ত্রিপুরাতে প্রতিষ্ঠান বিরোধিতা এত বছর ক্ষমতায় ছিল বামেরা, তাদেরকে সরাতে হবে, সেরকম হয়তো একটা সেই কারণে হয়তো আপনারা ক্ষমতায় এসেছেন। কিন্তু 1.5 বছরের মধ্যে আপনারা কি করলেন? যে দেখুন, ভোট করানো যাচ্ছে না। ইলেকশন আপনারা আবার আমাদের ওখানে বাংলার কথা আমরা বলছেন। সরকারে এসছি, সামান্য বেশি বয়সও হয়নি, কিন্তু তাতে ওখানে যে এই গন্ডগোলটা অবস্থা। না, ওখানে যে গন্ডগোলটা সিপিএম এর কিছু লোক এইটা কাজ করিয়েছে, কিন্তু ওখানে যে প্রশাসন দক্ষতা সেটা দমন করেছে, এবং নির্বাচন কমিশনকে তাহলে আমরাও নির্বাচন বলেছিলাম, করানো গেল না কেন? তারা না। কেন আশ্বস্ত হতে পারছে না? যেহেতু ওখানে শুনুন CPM পর্যাপ্ত কি কাজ বাহিনী ছিল না, করেছে? CPM তো যেখানে নাকি পর্যাপ্ত ধুয়ে মুছে বাহিনী সাফ ছিল করে না, দিয়েছেন আপনারা? স্বাভাবিকভাবেই আমরা বলেছি যে রিপোলিং করা হোক। তো নির্বাচন কমিশন যেটা ভালো বুঝেছেন করেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমাকে কিন্তু একটা কথা ওখানে বলুন আমরা তো, স্বপনদা, ভোট তো দেবো না, আমাকে কেউ একটা বলেনি কথা বলুন। যে ভোট দিতে এইখানে দেওয়া হয়নি, এই রাজ্যে- মহিলাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। স্বপনদা, এইখানে যা হচ্ছে সবাই দায়ী করছে তৃণমূল কংগ্রেসকে, যে ক্ষমতায় রয়েছে। আপনারাও দায়ী করছেন তো? না, করছেন মানুষ কি ভোট করছেন না? দিতে পারছে না, আপনি নিশ্চয়ই বলুন দায়ী ইয়েস করছে। অর নো, হ্যাঁ, করছেন তো? রাজ্য তাহলে সরকারের আপনারা প্রশাসন। যদি এখানে তৃণমূলকে দায়ী করেন, তাহলে ত্রিপুরাতে আপনারা দায় নেবেন না কেন? না, ত্রিপুরায় তো ওই কেন ঘটনা নেবেন না? ঘটেনি, ওই ওখানে ঘটনা কেউ ঘটেনি বলেনি আমি মানে- ভোট দিতে পারছি না, ওই ঘটনা কেউ ঘটনা বলেনি মানে যে জাতীয় এমন অবরোধ সন্ত্রাসের করতে ঘটনা হবে। ঘটেছে যে কারণে এমন রিগিং হয়েছে, এমন সন্ত্রাসের ঘটনা না, ঘটেছে। রিগিং এর ব্যাপার নয়, কেউ ওখানে বলেনি, একটা ব্যক্তি বলেনি নির্বাচন- যে আমি ভোট দিতে পারিনি, নির্বাচন আমাকে বিজেপি ওখানে কমিশন- আটকিয়েছে। নির্বাচন কমিশন ভোট করানোর সাহস পাচ্ছে না স্বপনদা। আপনারা যদি এ পর্যাপ্ত রাজ্যে যদি বাহিনীর এটা অভাব হতো, আছে। আপনারা তৃণমূলকে ত্রিপুরা ছাড়তেন? একটা ছোট জায়গা, মাত্র আপনি- 2টো সিট, সেটাই বড় কথা। স্বাভাবিকভাবে সেটাই ওখানে বড় কথা। পর্যাপ্ত বাহিনীর মাত্র অসুবিধা 2টো আছে, সিট, সেখানে ওখানে আপনারা আরো ভোট করতে পারছেন কামতাপুরি না। অনেক রকম আচ্ছা, আছে। আমি আসবো, অবশ্যই আসবো, আপনার কাছে আসবো। বোঝাই যাচ্ছে আপনার কাছে স্পেসিফিক উত্তর নেই। না, উত্তর আমাদের কাছে আছে। আমি একটুখানি রায়গঞ্জের চিত্রটা দেখবো, তারপর রায়গঞ্জ নিয়ে আলোচনাতে আসবো। যে রায়গঞ্জের ঠিক কি চিত্র, গত নির্বাচনে পার্সেন্টেজ অফ ভোট কত ছিল, কোন জায়গাতে দাঁড়িয়েছিল গত বছর বিভিন্ন রাজনৈতিক দলগুলি, তার নিরিখে এবারে আলোচনাতে আসবো। দেখুন, ঘাঁটি হিসেবে পরিচিত ছিল রায়গঞ্জ। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে এই রায়গঞ্জ থেকেই জিতে সাংসদ হন। পরে তার স্ত্রী মায়া রায়ও রায়গঞ্জ থেকে সাংসদ হন। পরবর্তীকালে অবশ্য প্রিয়রঞ্জন দাসমুন্সির খাস তালুক হিসেবে পরিচিত হয়ে ওঠে এই রায়গঞ্জ। একাধিকবার রায়গঞ্জ থেকে জিতেছিলেন প্রিয়রঞ্জন। তিনি অসুস্থ হয়ে পড়ার পরে তার স্ত্রী দীপা দাসমুন্সি রায়গঞ্জ থেকে জেতেন ও কেন্দ্রীয় মন্ত্রী হন। কিন্তু 2014 সালের লোকসভা নির্বাচনে আর জিততে পারেননি দীপা। প্রয়াত প্রিয়রঞ্জনের ভাই 2014 সালে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে পড়েছিলেন দীপার বিরুদ্ধে। ফলে চতুর্মুখী লড়াই হয়েছিল এই রায়গঞ্জে। সে লড়াইয়ে তৃণমূল চতুর্থ স্থান পায়, বিজেপি পায় তৃতীয় স্থান। কংগ্রেসের দীপা দাসমুন্সি এবং সিপিএম এর মোহাম্মদ সেলিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তাতে মাত্র 1000 ভোটে হেরে যান দীপা। একবার চোখ রাখি এই কেন্দ্রে 2014 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে। লোকসভা নির্বাচন 2014, রায়গঞ্জ কেন্দ্র। মোট ভোটার 13,87,526 জন। ভোট দিয়েছেন 11,08,193 জন। বিজয়ী প্রার্থী মোহাম্মদ সেলিম। জয়ের ব্যবধান 1634 ভোট। গ্রাফিক্স আউট। চলুন এক নজরে দেখে নিই 2014 লোকসভায় রায়গঞ্জ কেন্দ্র থেকে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র 2014 লোকসভা নির্বাচন। বাম প্রার্থী সিপিআইএম থেকে মোহাম্মদ সেলিম। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল
3,17,515। ভোট শতাংশের হিসাবে 28.64। কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিলেন দীপা দাস মুন্সি। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 3,15,881। ভোট শতাংশের হিসাবে 28.5। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছিলেন নিমু ভৌমিক। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 2,03,131। ভোট শতাংশের বিচারে 18.32। তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হন প্রিয় রঞ্জন দাস মুন্সির ভাই পবিত্র রঞ্জন দাস মুন্সি। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 1,92,698। যদি ভোট শতাংশের বিচারে ধরা যায় তাহলে 17.38%। অন্যান্য প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 68,039। ভোট শতাংশের হিসাবে 6.14%। নোটাতে অর্থাৎ নোটাতে ভোট পড়েছে 1,929টি। ভোট শতাংশের হিসাবে 0.99। চলুন এবার দেখে নিই এবছর 2019-এ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে কোন কোন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র 2019 লোকসভা নির্বাচন। সিপিআইএম থেকে বাম প্রার্থী মোহাম্মদ সেলিম। কংগ্রেস থেকে প্রার্থী হচ্ছেন দীপা দাস মুন্সি। এবার তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন কানাইয়ালাল আগরওয়াল। ভারতীয় জনতা পার্টি থেকে প্রার্থী দেবশ্রী চৌধুরী। 18 এপ্রিল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। এবছর এই লোকসভা কেন্দ্র থেকে মানুষের রায় কার দিকে গড়ায় সেটাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। আমরা আলোচনায় যাব, তবে তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। একটা বিরতি থেকে ফিরছি, সঙ্গে থাকবেন।